7ই মার্চ 2025 আশঙ্কা সত্যি হলো। বেশ বড় একটা মিছিল ও জমায়েত করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নগ্ন চেহারাকে জনসমক্ষে এনে দিল একটি আন্তর্জাতিক স্তরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন। গত ৩রা মার্চ আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির একটি ঘোষণা করে 7ই মার্চ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে মার্চ ফর খিলাফত র্যালির আয়োজন করেছে তারা। সেই পরিকল্পনা মতো 7ই মার্চ তারা বায়তুল মোকাররম থেকে মিছিল করে। পুলিশি তথ্য বলছে প্রায় ৫,০০০ সদস্য সেই মিছিলে অংশ নেয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা তা অতিক্রম করে পল্টন মোড় হয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে এগোতে থাকে। এই সময় পুলিশ তাদের ফের একবার আটকানোর চেষ্টা করে, কিন্তু হিজবুত সদস্যদের বলপ্রয়োগ দেখে বাংলাদেশ পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে বাধ্য হয়। হিজবুত সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ অল্প স্বল্প লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে আটক করতেও দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে, যদিও প্রয়োজনের তুলনায় এই প্রতিরোধ ছিল সামান্যই। আপাত দৃষ্টিতে ঘটনাটা যতটা সাধারণ মনে হচ্ছে ততটা সাধারণ নয়। কেন নয়? তথ্য প্রমাণ সহ তার পরিপূর্ণ ব্যাখ্যায় এলেই বিষয়টা জলের মতো পরিষ্কার হবে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হিজবুতের বারবারন্তের পিছনে কি ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার শাগরেদদের কোনো ইন্ধন রয়েছে, নাকি ইউনুস সন্ত্রাসবাদীদের হাতের পুতুল হয়ে গিয়েছেন? নোবেলজয়ী ইউনুস এখন যেমন সকাল বিকেল মিথ্যে বলে দেশবাসীকে বিভ্রান্ত করেন, তেমনি তথাকথিত মাস্টারমাইন্ড সহ ছাত্রনেতারা কি অন্য কোনো জালও বুনছে? সমস্ত উত্তর মিলবে এই প্রতিবেদনে। 2009 সালে 25 ও 26শে ফেব্রুয়ারি বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনা এতটাই বিভৎস ছিল যে গোটা দুনিয়া চমকে যায়। অপারেশন ডালভাত নামক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। সেই ঘটনায় একাধিক এজেন্সি তদন্ত করে রিপোর্ট জমা দেয়। সেই সমস্ত রিপোর্টের একটি অংশে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হিজবুত তাহরির নামে একটি জঙ্গি সংগঠন এই হত্যাকাণ্ডে ইন্ধন জুগিয়েছিল, যাতে বিদ্রোহী বিডিআর কর্মীদের নিয়ে একটি অভ্যুত্থান ঘটিয়ে দেশে খিলাফত শাসন প্রতিষ্ঠা করা যায়। এরপরেই আওয়ামী লীগ সরকার সেই বছরই 22শে অক্টোবর একটি প্রেস নোট জারি করে হিজবুত তাহরিরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। গ্রেফতারও করা হয় বেশ কয়েকজন শীর্ষস্তরের নেতাকে। এরপর থেকে সন্ত্রাসবাদী সংগঠনের মতো হিজবুত তাহরির কার্যকলাপও চাপা পড়ে বাংলাদেশে। কিন্তু কিছু কোচিং সেন্টারের আড়ালে তাদের গুপ্ত কর্মকাণ্ড চলতেই থাকে। 2024 সালের 5ই আগস্টের তথাকথিত গণ অভ্যুত্থানের পর ফের একবার হিজবুত তাহরির কর্মকাণ্ড প্রকাশ্যে আসে। বাংলাদেশের রাজধানী ঢাকায় মিছিল ও জমায়েত করে তারা। একটা প্রেস নোট, এখানে কোনো স্মারক নাম্বার নেই, কোনো এসআরও নাম্বার নেই। হ্যাঁ, কোন আইনের দ্বারা আমাদেরকে নিষিদ্ধ করা হবে সে আইনের উল্লেখ নেই। আইনের কোন সাবধারা, যেটা বললাম 18(1), সেটা উল্লেখ নেই। সিম্পলি গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। সেমভাবে নিষিদ্ধ কিন্তু জামাত ইসলামীকেও করা হলো। তাহলে জামাতের নিষিদ্ধটা যদি বা প্রজ্ঞাপন দ্বারা করেছে, আমাদের ক্ষেত্রে প্রজ্ঞাপনও তারা জারি করেনি, তাহলে সেটা যদি উঠিয়ে ফেলতে পারে, উঠেছে এই সরকারের জন্য আমরা অভিনন্দন জানাই। তাহলে আমরা বলতে চাই আমাদের ক্ষেত্রেও সেম জাস্টিসটা তারা এনশিওর করবে। 2024 সালের 13ই সেপ্টেম্বর হিজবুত তাহরির প্রকাশ্য মিছিল এবং তাদের দাবি দেওয়া প্রসঙ্গে বিবিসি বাংলার তরফে একটি প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। সেদিন তিনি অত্যন্ত সুকৌশলে বিষয়টা এড়িয়ে যান। তিনি কিন্তু জোর গলায় বলতে পারেননি যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন ছিল এবং বাংলাদেশে তা ভবিষ্যতেও থাকবে। আমি পূজা সংক্রান্ত ব্যতীত অন্য কোন প্রশ্নের উত্তর দিব না। আপনারা পূজা সংক্রান্ত যদি কোনো না, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কাছে বলতে পারেন, বাট আমি এখানে পূজা সংক্রান্ত বিষয় আপনাদের এটা তো
হিজবুত তাহরির মতো আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান ঠিক কী হতে চলেছিল তার ইঙ্গিত মিলেছিল গত বছর সেপ্টেম্বরে। হিজবুত তাহরিরকে নিয়ে যে সরকারের নরম মনোভাব রয়েছে তার বার্তা দিয়েছিলেন স্বয়ং গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। আসুন তার পুরো কথাগুলো আরও একবার দেখে নেওয়া যাক, আর বর্তমান সময়ে দাঁড়িয়ে তার বিশ্লেষণ করা যাক। এবং যদি হিজবুত তাহরীরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন 5 আগস্টে সেইভাবেই হিজবুত তাহরীরের যিনি দায়িত্বে আছেন, আমি জানি না, তাদেরকে চিনি না, কোনোদিনও তাদের সাথে আমার মুখ দেখা দেখি হয়নি। তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা, অথবা ওরা আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ, যেভাবে তারা এক্সপ্রেস করতেছে, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে, বাট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে, বাট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে, বাট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাট শুনলেন তো, মাহফুজ আলম নাকি তাদের চেনেন না, তাদের গ্রেফতার করা হয়েছে, আবার পরের দিন ছেড়েও দেওয়া হয়েছে। মাহফুজ নামক এই বিচিত্র প্রাণীর মিথ্যাচারের আরও একটি উদাহরণ দেখুন। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ থেকে চিটাগাং হিলট্রেক্স আলাদা হয়ে যাক, থাকতেই পারে। এখন সবগুলো অ্যাসপিরেশন আমাদের ভাবতে হবে যে মানে অধিকাংশের অ্যাসপিরেশনটা বাংলাদেশ রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র, যেটার কাঠামো একটা স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যেরকম কাঠামো থাকবে, একটা সেকুলার কাঠামো থাকবে। এই প্রসঙ্গগুলিতে একটা সেকুলার কাঠামো। হ্যাঁ, মাহফুজ বলেছিলেন বাংলাদেশকে তারা শক্তিশালী রাষ্ট্র ও সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছেন। কিন্তু 17 জানুয়ারি 2025 কি দেখা গেল? বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের কথা, কিন্তু সেখানে ধর্মনিরপেক্ষ শব্দটিকে বেমালুম উধাও করে দেওয়া হয়েছে। নব্যশক্তি নাকি গিরগিটি? গত বছর বাংলাদেশে তথাকথিত গণ অভ্যুত্থানের পর সেপ্টেম্বরে হিজবুত তাহরীর যে মিছিল ও সমাবেশ দেখা গিয়েছিল সেখানে তাদের সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু 7 মার্চ 2025 অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর 7 মাসের মাথায় যে ছবি দেখা গেল তা চমকে দেওয়ার মতো। কমপক্ষে 5000 সদস্য নিয়ে বাংলাদেশের রাজধানীতে মিছিল করল হিজবুত তাহরীর। কয়েক মাসেই সংখ্যাটা যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তা বলাই যায়। তাহলে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা দপ্তর এরা কি করছে? আসলে অন্তর্বর্তী সরকার নির্বাচন, গণতন্ত্র, সাম্য সংস্কারের নামে কি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে বোকা বানাচ্ছে? তথাকথিত ছাত্র জনতার যে নতুন রাজনৈতিক দল গঠন সেটিও আদপে একটি ফাঁদ, যাতে দৃষ্টি ঘুরিয়ে রাখা যায়, আর আড়ালে আবডালে হিজবুত তাহরীর মতো মৌলবাদী শক্তির বারবারন্ত ঘটে তার প্রচেষ্টা করা। ইউনূস হিজবুতের গোপন অপারেশন। আগেই বলা হয়েছে গত বছরের 13 সেপ্টেম্বর হিজবুত তাহরীর সম্পর্কে কোনো রকম মন্তব্য করতে অস্বীকার করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, কিন্তু ঠিক তার 1 মাস পর দেখা গেল হিজবুত তাহরীর অন্যতম প্রতিষ্ঠাতা নাসিমুল গনিকে জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ করতে। 2008 সালের ডেইলি স্টারের একটি রিপোর্ট থেকে জানা যায় 2000 সালে কোচিং সেন্টারের নামে ধানমন্ডি 6-এ গোলাম মাওলার নেতৃত্বে এই দলের কার্যক্রম শুরু করে একটি অফিস নেন নাসিমুল গনি ও শাহনেওয়াজ। বাংলাদেশকে তারা দারুল কুফার বা কাফেরদের দেশ বর্ণনা করে তাকে দারুল হার্ব বা যুদ্ধক্ষেত্রের দেশ বানানোর লক্ষ্য নেয় সংগঠনটি। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই বছরই হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা নাসিমুল গনিকে ওএসডি পদে বদলি করা হয়। তার 4 বছর পরে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পরে গঠিত মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নিলে নিষিদ্ধের 15 বছর পরে প্রকাশ্যে সভা সমাবেশ করে জিহাদের ঘোষণা করে হিজবুত তাহরীর। একই সাথে 11 বছর পরে সরকারের অন্যতম শীর্ষ পদে ফিরে আসেন হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল গনি। গল্পে টুইস্ট আরও আছে। হিজবুত তাহরীর ইংল্যান্ড শাখার এক সদস্য তথা পেশায় সাংবাদিক দেলোয়ার হোসেন সম্প্রতি বাংলাদেশ সফর করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি দিল্লি হোসেন। 5 পিলার নামে একটি অনলাইন পোর্টালের ডেপুটি এডিটর সে। তাকে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামানের মতো ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে। এই সময় তাদের পোর্টালে একটি অদ্ভুত আর্টিকেল দেখা যায়। সেখানে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ হিজবুত তাহরিরকে কিভাবে সমর্থন করবেন তার গোপন কৌশলও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নিষিদ্ধ কোনো সংগঠনকে প্রকাশ্যে সমর্থন করা আইনানুগ অপরাধ, কিন্তু হিজবুত তাহরির পাশে থাকতে হলে কিছুটা কায়দা করে পাশে দাঁড়াতে হবে। তার 3টি ফর্মুলাও বলে দেওয়া হয়েছে। রাস্তা দেখানো হয়েছে ইসলামিক ভাবধারাকে হাতিয়ার করে নিষিদ্ধ সংগঠন তকমা তোলার বিষয়ে সোচ্চার হতে এবং সমস্ত মুসলমানদের একত্রিত করে তুলতে। শেষ অঙ্ক। তাহলে এই জটিল অঙ্কের ফলাফল বা উত্তর কি দাঁড়াচ্ছে? ধর্মনিরপেক্ষতার কথা বলেছিল মাহফুজ আলম, কিন্তু সংবিধান সংস্কার কমিটির সুপারিশে সেই শব্দ উধাও। তারপর কোনো টু শব্দটি করেনি মাহফুজ, সার্জিস, হাসনাত, এমনকি ডক্টর ইউনূস। সংস্কারের পর নির্বাচন হবে এই ললিপপ দেখিয়ে দেশের আইন শৃঙ্খলা লাটে তুলে দেওয়া হয়েছে। অপারেশন ডেভিল হান্ট সহ একাধিক অজুহাতে আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ করে দেওয়ার প্রয়াস যেমন চলছে, তেমনি অন্যদিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলিকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। প্রমাণ মিলেছে 7ই মার্চের হিজবুত তাহরির মারমুখী মিছিলে। না, এখানেও মাহফুজ আলম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মোহাম্মদ ইউনূসকে তার ফেসবুক পেজে বা সাংবাদিক বৈঠকে এই নিয়ে একটি শব্দ খরচ করতেও দেখা যায়নি। এমনকি 7ই মার্চ হিজবুত তাহরির এমন একটা মিছিল করতে চলেছে তা জেনেও পুলিশ আগাম কোনো পদক্ষেপ নেয়নি। এ যেন টেলিভিশন কার্টুনের টম ও জেরির লোক দেখানো দৌড়দৌড়ির বন্ধুত্বপূর্ণ লড়াই। বোঝাই যাচ্ছে নির্বাচন আর সংস্কারের নামে সময় অপচয় করে খিলাফত শাসন প্রতিষ্ঠার জন্য নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীদের একটা প্রশস্ত মাঠ তুলে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে। শেষবেলায় এমন একটা নাটক দেখানো হবে যেন দেশের মানুষ গণতন্ত্রের উপর ভরসা হারিয়েই খিলাফত শাসন চাইছে। ঠিক যেভাবে ইউনূস দাবি করছেন সমস্ত রাজনৈতিক দল নাকি এখনো তাদের সমর্থন জুগিয়ে যাচ্ছে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা সবার অলক্ষ্যে ঘটে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর থেকে মাস্টার মাইন্ড মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যা যা পোস্ট করেছিলেন তা প্রায় সবই ডিলিট করে দিয়েছেন। গত 20শে জানুয়ারি আরও একটি নতুন ফেসবুক পেজ তৈরি হয়েছে। দাবি করা হয়েছে সেটি নাকি তার অফিসিয়াল পেজ। সেখানেও খুব বেশি পোস্ট নেই। এটা কিসের ইঙ্গিত? নিজের অতীত মুছে নতুন করে মেটিকুলাস প্ল্যান চলছে। 2025 সালের ডিসেম্বরে নির্বাচনের আগে ফের একবার প্রতি বিপ্লব পাল্টা অভ্যুত্থানের মধ্যে নতুন রূপে হিজবুত আত্মপ্রকাশ করবে কি? সবটাই সময়ের অপেক্ষা। আরেকবার গণ অভ্যুত্থানের দরকার হইতে পারে। আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে, এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও, যার একটা প্রতি বিপ্লব দিয়ে আসবে। এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক, এই কে নিয়ে যাবে রে, কে আমাদেরকে মেরে যাবে রে, এরকম না ঘটনা। ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যেই এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই 20-25 দিনে, ওই মোমেন্টটাকে আপনাকে রিএনঅ্যাক্ট করে যাইতে হবে, পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার। ওই পুনঃমঞ্চায়নের জন্য কী ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ঢুকতে হবে, কী ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ঢুকতে হবে এবং কী ধরনের ভাবাদর্শিক তর্কে ঢুকতে হবে, সেটা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।